স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কমেন্ট সেকশনে অনেকেই জানতে চেয়েছো 21শে সেপ্টেম্বর পরীক্ষা কিভাবে সিলেবাস শেষ করবে। যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা শ্রোতা বা আমার ক্লাস ফলো করো তাদের উদ্দেশ্যে বলি, তোমরা তো জানোই প্রাকৃতিক ভূগোলের ভূগঠন, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সমূহ, জলবায়ু, বায়ুমণ্ডল, জীবমণ্ডল, এগুলোর একদম ছোট ছোট পার্টে পার্টে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস হয়ে গেছে, এমসিকিউ এর ক্লাসও হয়ে গেছে। এবার মানবীয় ভূগোলের জনসংখ্যা চলছে আর জনবসতি। তাহলে এই দুটো চ্যাপ্টার যদি হয় তাহলেই কিন্তু তোমাদের সিলেবাস শেষ। কেন এরকম বলছি না, ভারতের ভূগোল যে পোর্শনটি এখনো পর্যন্ত বাকি আছে, যেখান থেকে 10 নম্বরের প্রশ্ন আসবে, এখানে যে মানবীয় ভূগোল সেখান থেকেও 10 নম্বরের প্রশ্ন আসবে। প্রাকৃতিক ভূগোলটা যেটা কমপ্লিট হয়ে গেছে সেটা ভালোভাবে রিভিশন দাও, সেখান থেকে 15 নম্বরের প্রশ্ন আসবে। এবার তোমাদেরকে বলি, ভারতের ভূগোলটা এখনো পর্যন্ত আমার ক্লাস করা হয়নি, তাও কেন বলছি সিলেবাস শেষ হয়ে গেছে না, এখানে ভারতের জনসংখ্যা, জলসম্পদ, খনিজ ও শক্তি সম্পদ, এর মধ্যে খনিজ ও শক্তি সম্পদটা তোমরা 9-এ পড়েছ, কৃষিকাজ, পরিবহন, যোগাযোগ, বাণিজ্য এবং অর্থনীতি, এই পুরো ব্যাপারটাই কিন্তু তোমরা ক্লাস 10-এ পড়ে এসেছো। তাহলে 9-10-এর পড়া এখানে বোঝানোর কিছু নেই। তথ্যভিত্তিক যে সমস্ত প্রশ্নগুলি আসে তোমরা বিগত যে 10-এ বা মাধ্যমিক পরীক্ষার আগে জানো, সেইখান থেকেই এমসিকিউ আসবে। ফলে এটা তোমরা নিজেরা পড়তে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো। একবারও ভাববে না যে এই পোর্শনটা তোমার বাকি আছে। আমি কিন্তু অগাস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত শুধু পাওয়ার পয়েন্টে, যাতে তোমরা নিজেদের পরীক্ষা নিজেরাই দিতে পারো, পাওয়ার পয়েন্টে ক্লাস করব। তাই বলবো, চ্যানেলে নতুন হলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, প্রত্যেকটা ক্লাস দেখতে থাকো, তাহলে আর সিলেবাস শেষ করা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এটা 3rd সেমিস্টার ফাইনাল পরীক্ষা, 3rd এবং 4th মিলিয়ে তোমাদের ফাইনালের রেজাল্ট হবে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। জনসংখ্যা চ্যাপ্টার, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড। এরপর আমরা ভারতের জনসংখ্যা পড়বো। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা দেখো, জনসংখ্যার জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাস করেছিলাম। সেখানে মহাদেশ অনুযায়ী কোন মহাদেশের জনসংখ্যা বেশি, কেন বেশি এবং কোন অঞ্চলগুলোতে বেশি। এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে জনঘনত্ব অনুসারে, যেমন ভারতে গাঙ্গেয় সমভূমি বা নদী অববাহিকার উর্বর সমভূমিতে জনসংখ্যা বা জনঘনত্ব বেশি। সেই রকম আমরা পৃথিবীব্যাপী কোথায় কোথায় জনঘনত্ব বেশি, কোন জায়গাটাকে আমরা অতি নিবিড় জনঘনত্বপূর্ণ, নিবিড় জনঘনত্বপূর্ণ, বিরল জনবসতিপূর্ণ বা জনঘনত্বপূর্ণ, অতি বিরল, এই রকমভাবে ভাগ করছি পৃথিবীব্যাপী, সেই জায়গাগুলো দেখে নাও। এবং তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অতি নিবিড় এবং অতি বিরল। কেন অতি নিবিড়? সেখানে নিশ্চয়ই কৃষি, শিল্প, শিক্ষা, সংস্কৃতি সমস্ত কিছু এগিয়ে। আর যে জায়গাগুলো পিছিয়ে আছে, অর্থাৎ জনঘনত্বের দিক থেকে কেন পিছিয়ে আছে, কারণটা পুরোপুরি তোমরা ক্লাসটাতেই জেনে নাও। আমরা পৃথিবীর জনসংখ্যার বন্টন যদি কোটিতে দেখি, এখানে 1650, 1750, 1800, 1900, 1950, 1960, এখানে দেখো প্রতি দশক পিছু 1950-এর পর থেকে 1950, 60, 70, 80, 90, 2001, 2010, 2021, এইখান অবধি যে জনসংখ্যা দেখানো হয়েছে, যদি 1650-এর ডেটা দেখো এবং 2021-এর ডেটা দেখো, একদম আকাশ পাতাল পার্থক্য। তোমাদেরকে কিন্তু 1650-এর ডেটাটাও একটুখানি মনে রাখতে হবে, কিছু না, যেটা এশিয়া, আফ্রিকা, এই দুটো মনে রাখলেই হবে। আর এখানে ওশিয়ানিয়া, দক্ষিণ আমেরিকা, কারণ সবচেয়ে কম সবচেয়ে বেশি থেকেই কিন্তু এমসিকিউ কোশ্চেন আসে। যাই হোক, 1650 সালে যেখানে এশিয়া মহাদেশের জনসংখ্যা ছিল 30 কোটি, মাত্র 30 কোটি, কত গুণ বৃদ্ধি পেয়েছে একবার দেখো। 2021 সালে সেখানে এশিয়া মহাদেশের জনসংখ্যা হয়ে গেছে 463 কোটি। দেখতে পাচ্ছ পৃথিবীর জনসংখ্যা বন্টন এখানে কিন্তু কোটিতে দেয়া আছে। পৃথিবীর যদি অন্যান্য মহাদেশগুলো দেখো, কোথাও কিন্তু জনসংখ্যা এভাবে বৃদ্ধি পায়নি। 1650 থেকে 463 কোটি। আফ্রিকাতে ছিল 1650 খ্রিস্টাব্দে 10 কোটি, সেটা 134 কোটি। আফ্রিকাতেও বৃদ্ধি পেয়েছে। আফ্রিকা জনসংখ্যার দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ এবং এশিয়া মহাদেশ হচ্ছে প্রথম স্থান অধিকার করে। একই রকম ভাবে 1650 সালে ইউরোপে ছিল 10 কোটি, কিন্তু ইউরোপে এতটা বৃদ্ধি পায়নি, 74 কোটি, যেখানে 74-এর ডবল করলে, ডবলের কিছুটা কম, প্রায় ডবলের কাছাকাছি আফ্রিকা মহাদেশে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। উত্তর আমেরিকায় 1.2 কোটি ছিল, অর্থাৎ 1650 সালেও সেখানে কম ছিল, সেখানে 58 কোটি হয়েছে। দক্ষিণ আমেরিকার 0.1, কত জনসংখ্যা কম ছিল, সেখানে 43 কোটি হয়েছে।
0.2 ওশিয়ানিয়া মহাদেশ, যেহেতু ওখানে অনেক বেশি দুর্গম, মানে শুধু ভূপ্রকৃতির দিক থেকে দুর্গম বলবো না, জলবায়ুর দিক থেকেও প্রতিকূলতা রয়েছে ওশিয়ানিয়া মহাদেশে। ওশিয়ানিয়ার বেশিরভাগটাই বরফে ঢাকা, তাই জনসংখ্যা যে আগেও খুব বেশি ছিল সেরকম নয়। 0.2 কোটি মানে 2 লাখ ছিল, সেখানে হয়েছে 4.4 কোটি। এবার তোমাদেরকে বলছিলাম যেটা, যে যেখান থেকে কোশ্চেন আসবে জনঘনত্ব অনুসারে জনসংখ্যার বন্টন। পৃথিবীর জনসংখ্যা বন্টনে যেমন অসমতা দেখা যায়, জনঘনত্বের বন্টনে অর্থাৎ জনসংখ্যা এবং জনঘনত্ব, এটার ক্লিয়ার আইডিয়া তোমরা টেনে পেয়েছো, তাও একটু বলি। জনসংখ্যা, ধরো একটা বড় ঘরের মধ্যে, আমি তোমাদের বোঝার জন্য বলছি, 20 জন আছে, আর একটা ছোট ঘরের মধ্যে 20 জন আছে। তোমরা বুঝতেই পারছো বড় ঘরটাতে 20 জন অনেক ফাঁকা ফাঁকা থাকতে পারবে, তার মানে 20 জন থেকেও অর্থাৎ জনসংখ্যা সমান সমানই আছে, কিন্তু ছোট ঘরটাতে যখন 20 জন রাখা হচ্ছে তখন তারা কাছাকাছি থাকছে, তাহলে সেখানে জনঘনত্ব বেশি হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে জনঘনত্ব এবং জনসংখ্যার পার্থক্য। জনসংখ্যা যদি কোনো একটা দেশ বা জেলা বা শহর, সেখানে যখন আমরা জনসংখ্যা সেটা শুধু টোটাল মাথাটা কাউন্ট করব, কিন্তু জনঘনত্বটা সবসময় প্রতি বর্গ কিলোমিটারে কতজন বাস করছে সেটার উপর ডিপেন্ড করবে। এখন যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে জনঘনত্ব অনুসারে যখন কোনো অঞ্চলে 150 জনের বেশি, এমনকি প্রায় 500 জন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে, তখন তাকে বলা হয় কি অতি নিবিড় জনঘনত্বপূর্ণ অঞ্চল। এই যে নিবিড় ঘনবসতিযুক্ত অঞ্চল। যখন 51 থেকে 150 অর্থাৎ 150-এর কম জন হচ্ছে তখন সেটা নাতি নিবিড়। বিরল হচ্ছে যখন 11 থেকে 50 জন। অতি বিরল সেখানে 10 জন বা তার কম প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে। এবার যদি অঞ্চলগুলো একটুখানি দেখে নিই, পৃথিবীর মানচিত্রেও তোমরা দেখতে পাচ্ছ এখানে সেট দেয়া আছে। এখানে নিবিড় ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে, প্রথমেই বলতে হয় দক্ষিণ পূর্ব এশিয়া, বিশেষত পূর্ব ভারতের গাঙ্গেয় সমভূমি এবং উপকূলবর্তী সমভূমি, উত্তর মধ্য বাংলাদেশ, পাকিস্তানের সিন্ধু উপত্যকা, মায়ানমারের ইরাওয়াদি, থাইল্যান্ড ও কাম্পুচিয়ার মেকং ও মেনাম নদীর নিম্ন অববাহিকা, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ, চীনের হুয়াংহো, জেচুয়ান, ইয়াংসি কিয়াং সমভূমি অঞ্চল, জাপানের কুয়েন্টা, কিনকি, নোবি সমভূমি অঞ্চলে জনঘনত্ব খুব বেশি। এই যে এতগুলি অঞ্চল কথা বললাম, এর মধ্যে যে কোনো একটা দিয়ে কিন্তু তোমাদের সেখানে জনবসতি অতি নিবিড় না বিরল না অতি বিরল এরকম অপশন দিয়ে দিতে পারে। ফলে অবশ্যই নিবিড় ঘনবসতিপূর্ণ অঞ্চল যেগুলো বলে বলে গেলাম, অবশ্যই এগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, সবগুলো নয়, এটা মুখস্থ রাখবে কারণ এটা নিবিড়, আর একদম যেখানে বিরল সেটাও মনে রাখবে ভালো করে। এবার যদি কারণ বলা হয়, কারণ কি না, এখানে নিবিড় কৃষিজাত কাজ, উর্বর পলিগঠিত সমভূমি, সমভূমি অঞ্চলে উন্নত যোগাযোগ ব্যবস্থা, যখনই সমভূমি অঞ্চল হবে যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, খনিজ শিল্পের বিকাশ ঘটবে, সাম্প্রতিক শিল্পোন্নয়ন ইত্যাদি কারণে এই অঞ্চলগুলোতে জনঘনত্ব খুব বেশি। একদম তোমাদের কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, জাস্ট যেখান থেকে ডেটা ভিত্তিক প্রশ্ন আসবে সেখানগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। এছাড়া এটা তো এশিয়া মহাদেশের গেল। উত্তর পশ্চিম ইউরোপেরও রাইন নদীর অববাহিকা, ইতালির পো নদীর অববাহিকা, ভূমধ্যসাগরীয় উপকূল অঞ্চল, ব্রিটিশ যুক্তরাষ্ট্রের টেমস নদী অববাহিকা, স্কটল্যান্ডের মধ্য উপত্যকা, রাশিয়ার ইউরোপীয় অংশ, এই জায়গাগুলোতেও কিন্তু সমভূমির কারণে, যখনই নদী উপত্যকা বলছি, নদী উপত্যকার বিশেষত উচ্চ গতিতে নয়, সমভূমি অঞ্চলে জনঘনত্ব বেশি। তার কারণ হচ্ছে এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, কৃষিকাজ ভালো হবে, এবং কৃষিকাজ যোগাযোগ ব্যবস্থা ভালো হলে কৃষিভিত্তিক শিল্প, এবং শুধু কৃষিভিত্তিক শিল্প নয়, তখন যেহেতু যোগাযোগ ব্যবস্থা ভালো, খনিজ সম্পদ নিয়ে এসে খনিজ ভিত্তিক শিল্প গড়ে তোলাও কিন্তু অনেক বেশি সহজ হয়। উত্তর আমেরিকার কোথায় কোথায় বেশি, আবার বলছি এশিয়ারই অঞ্চলগুলো তোমরা ভালো করে পড়বে। উত্তর আমেরিকারও যদি আমরা দেখি, উত্তর পূর্বে নিউ ইংল্যান্ড প্রদেশ, আটলান্টিক উপকূলীয় সমভূমি, মেক্সিকো উপসাগরীয় অঞ্চল, কানাডা দক্ষিণ পূর্বাংশ ইত্যাদি অঞ্চলগুলোতে বেশি। অন্যান্য অঞ্চলের মধ্যে আছে মিশরের নীল নদী অববাহিকা, অস্ট্রেলিয়ার মার্ডার্লিং নদী অববাহিকা। এরপরে নাতি নিবিড়, যেখানে 51 থেকে 150 জন, এইখান থেকে এমসিকিউ খুবই কম আসে। তাও যদি তোমাদের মনে হয় তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে একটুখানি রিডিং করে দেখে নাও, কিন্তু যেটা ভালো করে করবো সেটা হচ্ছে অতি বিরল বসতিযুক্ত অঞ্চল। পৃথিবীর যেসব অঞ্চলে প্রাকৃতিক প্রতিকূলতা খুব বেশি, যেটা বলছিলাম জীবিকা অর্জনের কোনো প্রকার সেরকম সুযোগ সুবিধা দেখা যায় না, সেখানে অতি বিরল, এবং জায়গাগুলিও ভালো করে করবে কারণ এখান থেকেও এমসিকিউ আসবে। তাহলে আমাদেরকে যেখানে জনঘনত্ব বা জনসংখ্যা বেশি সেটা যেমন পড়তে হচ্ছে, যেখানে জনবিরল সেখানটাও ভালো করে পড়তে হচ্ছে। কোথায়? ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চল,
উঁচু পার্বত্য অঞ্চল, উষ্ণ শীতল মরু অঞ্চল, শীতল মেরুদেশীয় অঞ্চল, এখানে জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে একজনেরও কম যদি গড় করা হয়, তাহলে কিলোমিটারের পর কিলোমিটার কেউ থাকে না, সেই হিসাবে প্রতি বর্গ কিলোমিটারে সবসময় তো পুরো দেশের আয়তনের ভিত্তিতে জনসংখ্যা কতটা সেটা দেখে জনঘনত্ব নির্ণয় করা হয়। যেহেতু বললাম প্রতি বর্গ কিলোমিটার, তখন হিসাব করলে দাঁড়াচ্ছে একজনেরও কম। ফলে কোথায় কোথায় অতি বিরল বসতিযুক্ত অঞ্চল সেটাও কিন্তু ভালো করে দেখবে। তাহলে বুঝতেই পারছো, কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসগুলো যদি দেখো তোমরা বুঝতে পারবে কোথা থেকে এমসিকিউ আসছে। আবার বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তোমার কি ক্লাস প্রয়োজন সেটা কমেন্ট সেকশনে জানাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে তারাও জানতে পারে যে এই চ্যানেল থেকে জিওগ্রাফি সিলেবাসটা সম্পূর্ণভাবে শেষ করা হবে এবং পাওয়ার পয়েন্টের ক্লাসের সময় কিন্তু তোমরা নিজেদের পরীক্ষা নিজেরাই দিয়ে দিতে পারো। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।